কোথায় রে বাবা, গেল কোথায় সব প্রেজেন্টেশন? এইটাতে অ্যাডমিট। শালিনী কেন অ্যাডমিট করতে হচ্ছে বারবার? সত্যিই তো। প্রেজেন্ট নাও। কতজন রয়েছে তোমরা? 28 জনের মতো। আচ্ছা, এন্টার স্ক্রিন। ওকে ওকে, হেয়ার। হোপফুলি তোমরা এখন দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ফার্স্ট ক্লাস। তাহলে লেট মি স্টার্ট। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম, যে আমি বলছিলাম যে আমি অ্যাটমিক ফিজিক্স এর আন্ডারে দুটো জিনিস পড়াবো। একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, আর একটা হচ্ছে তোমার অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। কেমন? অ্যাটমিক স্ট্রাকচারটা আমি আসার এখনো সুযোগ পাইনি। আমি এখনো পড়ে নিচ্ছি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, কারণ স্পেকট্রোস্কোপিটাকে জানতে পারলেই তবে তুমি অ্যাটমিক স্ট্রাকচারটা বলতে পারবে। কেমন? যার ফলে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিটা আগে পড়ে নেওয়াটাই আমাদের প্রয়োজন দাদা। কেমন? সেটা পড়তে গিয়ে, সরি কোথায় গেল, সেটা হচ্ছে এই যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি বলতে আমরা ঠিক কি মিন করি, যে অ্যাটমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন, সেটাই আমাকে মিন করতে হয়, তাই তো? সেটা করতে গিয়ে আমি যেটা শুরু করেছিলাম, তোমাদের খেয়াল করবে যে অ্যাটমটাকে আমি ধরেছিলাম একটা কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, কেমন, যার দুটো লেভেলের সাথে ইনভলভ আমি ভেবেছিলাম, দুটো লেভেল। এবং আর কি ধরেছিলাম বলতো, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে আমি ধরেছিলাম ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই যে সিচুয়েশন, এটাকে আমরা বলি সেমি ক্লাসিক্যাল থিওরি অফ অ্যাটম ফিল্ড ইন্টারাকশন। কেমন? এই সেমি ক্লাসিক্যাল ফিল্ড থিওরি দিয়ে আমি করছিলাম, তাই সেমি ক্লাসিক্যাল অ্যাটম ফিল্ড ইন্টারাকশন। এই জিনিসটা পড়াশোনা করতে গিয়ে আমি বললাম যে ঠিক আছে, ওকে, আমরা তাহলে ইন্টারাকশন হ্যামিল্টনটা লিখে তারপর শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে গিয়েছি। শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করার পথে আমি যেটা করেছি, দেখবে যে আমি দেখেছিলাম যে যদি অ্যাটমটা কোনো পার্টিকুলার স্টেটে থাকে, প্রথমে মনে করো ইনিশিয়াল স্টেট একটা এ, তাহলে দেখা যাবে যে কিছুক্ষণ পরে ইন্টারাকশনে পড়ে, ইন্টারাকশনে পড়ে অ্যাটমের অন্য স্টেটে থাকার প্রবাবিলিটি কিন্তু নন জিরো, এবং তার জন্য যে করেসপন্ডিং ট্রানজিশন প্রবাবিলিটি, সেটা আমরা কষে ফেলেছি ইন টার্মস অফ সাম সর্ট অফ ম্যাট্রিক্স এলিমেন্ট। কেমন? সেই ম্যাট্রিক্স এলিমেন্টটা কি ছিল বলতো? এম বি এ বলে একটা কথা লিখেছিলাম। ম্যাট্রিক্স এলিমেন্টের মধ্যে কি কি ছিল? অ্যাটম ফিল্ড ইন্টারাকশনের পার্ট হিসেবে ছিল, যার মধ্যে তুমি দেখবে একটা ছিল এপসিলন। এপসিলন হচ্ছে তোমার কি ছিল জানো? এপসিলনের মানে হচ্ছে তোমার পোলারাইজেশন ডিরেকশন। ই টু দি পাওয়ার আই কে ডট আর, এটা কোথেকে এসেছিল বলতো? ফিল্ড থেকে এসেছিল। টু দি পাওয়ার আই কে ডট আর, কে হচ্ছে তোমার ওয়েভ ভেক্টর। কেমন? এই জিনিসটা এসেছিল কোথেকে? এটা এসেছিল ফিল্ড পার্ট থেকে। আর অ্যাটম পার্ট থেকে কোথেকে এসেছিল বলতো? অ্যাটম পার্টের থেকে ডেল্টা, অ্যাটমের মোমেন্টাম থেকে এসেছিল। এবং তার ম্যাট্রিক্স এলিমেন্ট আমাদের কষা নিয়ে আমাদের নানান রকমের ঝঞ্ঝাট হচ্ছিল। এবং কষতে গিয়ে আমি যেটা প্রথমে করেছিলাম, যে বলেছিলাম যে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নেব। ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমি কিন্তু খুব সেফলি কয়েকটা জিনিসপত্র অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। কি কি ক্যালকুলেট করেছি? একটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি এবং তার করেসপন্ডিং ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন, ট্রানজিশন প্রবাবিলিটি অ্যান্ড ট্রানজিশন রেট ফর এমিশন। এবং এমিশনের মধ্যে আবার দুটো প্রকার ছিল, একটা হচ্ছে তোমার স্টিমুলেটেড এমিশন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। অর্থাৎ আমি জাস্ট একটা সিম্পল টু লেভেল অ্যাটম, টু লেভেল মানে আমি দুটো লেভেল ইনভলভ ধরে নিচ্ছি, দুটো টু লেভেল অ্যাটমের সাথে যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে, তাহলে আমি সেমি ক্লাসিক্যালি আমি দেখতে পারি যে অ্যাবজর্পশন হতে পারে, এমিশন হতে পারে। এমিশনের দু রকম আছে, এমিশন হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন এবং স্টিমুলেটেড এমিশন। এখানে একটা কশান তোমাদের আমি দিয়ে রেখেছিলাম, যে স্পন্টেনিয়াস এমিশন এই জিনিসটা কিন্তু আমি সেমি ক্লাসিক্যাল ফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি না, কিন্তু আমি তোমাদের একটা অ্যাডহক বেসিসে তোমাদের সেটা আমি পড়িয়ে দিয়েছি। কি করে করেছি না, আমি ভেক্টর পোটেনশিয়ালের থ্রু দিয়ে ঢুকিয়েছিলাম, এবং ভেক্টর পোটেনশিয়ালটাকে যে কনসেপ্ট আমি নিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ান্টাইজ কনসেপ্ট, যার ফলে আমি কোয়ান্টাম ফিল্ড থিওরির কনসেপ্ট আমি অলরেডি ইউজ করে ফেলেছি। যাই হোক, সেটা তোমাদের জানিয়ে হোক না জানিয়ে হোক। আচ্ছা, তারপরে আমরা কি করেছিলাম? স্পন্টেনিয়াস এমিশন রেট ইত্যাদি সবকিছু বের করেছিলাম। বের করার পরে আমি বলেছিলাম দ্যাট থিংস ওয়ার নাইসলি ইউজড ইন দ্য ডেরাইভেশন অফ আইনস্টাইন কোএফিসিয়েন্টস। আইনস্টাইন কোএফিসিয়েন্ট আমি তোমাদের অলরেডি ডিসকাস করেছি। আইনস্টাইনের তিনটে কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে এ কোএফিসিয়েন্ট আর দুটো বি কোএফিসিয়েন্ট। কেমন? বি কোএফিসিয়েন্ট গুলো কি কি না, একটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন আর একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। এবং দেখা গেছিল বি এ বি ইকুয়াল টু বিবিএ, অর্থাৎ কিনা স্টিমুলেটেড এমিশন এবং অ্যাবজর্পশন দে আর আইডেন্টিক্যাল, অর্থাৎ বা দে আর ইকুয়াল, যদি তোমার কোন রকম ডিজেনারেসি না থাকে।
স্যার শোনা যাচ্ছে না আপনার কথা। অ্যাপ্রক্সিমেশন নিয়ে ডাইপোলের জন্য করেসপন্ডিং অ্যাবজর্পশন, এমিশন ইত্যাদি বার করেছিলাম। এবং এইটা তো হলো তোমার যদি ট্রানজিশন হয়, কিন্তু ট্রানজিশন কখন হবে দ্যাট উইল বি ডিকটেটেড বাই সাম সর্ট অফ সিলেকশন রুল। এবং সেই সিলেকশন রুলটা বোধহয় গত দিনে আমি করাতে চেষ্টা করছিলাম, তাই তো? জাস্ট 1 মিনিট, আমি জাস্ট আবার রেডি এটা নিয়ে আসি। তো সেই সিলেকশন রুলটা করার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমি জাস্ট মিনিট, কোথায় গেল হচ্ছে অ্যাকশন। আচ্ছা, তোমাদের আবার তো আমাকে প্রেজেন্টেশনে যেতে হবে, তাই তো? প্রেজেন্টেশনে যেতে হবে। আচ্ছা, প্রেজেন্টেশন দিইনি না এখনো। হ্যাঁ, একবার অফ হয়ে গেলে না বড় ঝঞ্ঝাট হয়। প্রেজেন্ট নাও। ওকে, ইউর এন্টার স্ক্রিন। আচ্ছা, এবারে দেখো তো তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, আর এই পিডিএফটা, সরি, পিডিএফটা দেখতে পাচ্ছ কি? হ্যালো? দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হোয়াইট বোর্ডটাও দেখতে পাবে হোপফুলি। আচ্ছা, আমি তাহলে চাই 120 পাতা নাগাদ ছিল, তাই তো?
ইন্টারাপশন না। আচ্ছা এনিওয়ে, তাহলে আমি দেখো যে আমি বলেছিলাম যে ওকে আমি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি পার্টটা পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে আমি ট্রানজিশন রেট, ট্রানজিশন প্রবাবিলিটি ইত্যাদি বার করেছি, এবং এই কনটেক্সটে আমি কাকে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন বলেছি তা তোমাদের ডিসকাস করেছি, এবং ডাইপোল অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে ট্রানজিশন প্রবাবিলিটি এবং ট্রানজিশন রেট বার করে তার থেকে আমি অ্যাবজর্পশন, এমিশন ইত্যাদি বার করেছি। এইগুলো আমি বের করেছি ফর ডাইপোল ট্রানজিশন। কেমন? এরপরে আমি বলেছিলাম একটা জেনারেল সিলেকশন রুল বানাতে হবে। কোথায় গেল রে বাবা? আরো পরে নাকি? ও তো আরো পরে হবে। জাস্ট মিনিট, নম্বর চ্যাপ্টার ছিল। ইয়েস, দেখে। আচ্ছা, তাহলে দেখো যে আমি যেটা করেছিলাম অলরেডি, ডাইপোল ট্রানজিশনের কথা রেট বলেছি, এবং আমি তোমাদের এই কনটেক্সটে বলেছি যে কখন ট্রানজিশনটা হবে, কখন হবে না এই ট্রানজিশন ডাইপোল মোমেন্ট ভ্যানিশিং হবে, তাই তো? সেটা কোথায় রে বাবা? আমি নোটটা আমি পাঠিয়েছিলাম গতদিনে, সেটা আমি খুঁজে পেলাম না, না হলে এখানে পেয়ে যেতাম। কোথায় গেল সিবি ডট? আচ্ছা, এখানে তো ম্যাট্রিক্স এলিমেন্টটা কোথায় গেল রে বাবা? পরের লাইনে অ্যাবসর্পশন, এখানে আরো আগে হওয়া উচিত। এইচ প্রাইম, এইচ প্রাইমটাকে আমি ম্যাট্রিক্স ডাইপোল মোমেন্ট, তার আগেই তো ফাইনাল ফর্মটা কোথায় গেল? গেল কোথায় রে বাবা? বিপদ, এই একবার ভুলিয়ে গেলে না মুশকিল হয়ে যায় বলতো। ট্রানজিশন রেট, that is okay, this is okay. এইচ প্রাইম, এইচ প্রাইমটা কোথায় ক্যালকুলেট করা হলো? এইচ প্রাইম, এইচ প্রাইম, এইচ প্রাইম, এইচ প্রাইম, এই ডট ডেল্টা ম্যাট্রিক্স এলিমেন্ট টাইম দিয়ে লেখা হলো কোথায়? অপশন এইটা, এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট, এই যে এই বস্তুটিকে কখন জিরো হবে কখন নন জিরো হবে এটা আমাকে ডিসিশন নিতে হবে, তাই তো? এটা আমি তোমাদের অলরেডি অনেকবার বলেছি, আমি আর এটার রিপিটিশনে যাচ্ছি না। কেমন? সুতরাং এইটা যদি জিরো হয় তাহলে ট্রানজিশনটা ফরবিডেন, এবং যদি নন জিরো হয় তাহলে ট্রানজিশন অ্যালাউড। এই কনটেক্সটে আমি ডাইপোল সিলেকশন রুলটা আমি পড়াচ্ছিলাম। ডাইপোল সিলেকশন রুল পড়াতে গিয়ে আমি তোমাদের স্পেরিক্যাল কি বলবে, স্পেরিক্যাল কম্পোনেন্টের কথাটা আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম, কাকে স্পেরিক্যাল কম্পোনেন্ট বলে, এবং বলেছিলাম যে ইট ইজ উইথ দ্য অ্যানালজি অফ ইয়োর ইউজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইউজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেমন তোমার কাজ করে, অর্থাৎ ভেক্টর অপারেটর, উই হ্যাভ টু ডিফাইন সাম সর্ট অফ ভেক্টর অপারেটর। কেমন? সেই ভেক্টর অপারেটরের মধ্যে তোমার পোলারাইজেশন ভেক্টর ছিল, আর একটা কি ছিল বলো তো? আর একটা ছিল তোমার পোলারাইজেশন ভেক্টর ছাড়া আরেকটা কি ভেক্টর ডিফাইন করেছিলাম ওখানে? সেটা হচ্ছে যে পোলারাইজেশন ভেক্টর ছিল, আর একটা আর বোধহয় ভেক্টর ডিফাইন করেছিলাম, তাই না? কোথায় গেল রে বাবা? এই যে, আচ্ছা দেখো, এই যে পোলারাইজেশন ভেক্টর গুলোকে আমরা এইভাবে লিখেছিলাম স্পেরিক্যাল কম্পোনেন্ট দিয়ে, তারপরে আর ভেক্টরটা, অর্থাৎ এই যে আর ভেক্টরটাকেও লিখেছিলাম এই করে। করার পরে আমি ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্টটা কষতে গিয়েছিলাম, অর্থাৎ ই ডট আর বিএ এই বস্তুটিকে কষতে গিয়ে তারপর ফাইনালি উই গট এ কমপ্লিকেটেড লুকিং এক্সপ্রেশন। কেমন? এবং এই কনটেক্সটে আমি তোমাদের বলেছিলাম দিস ইজ নন জিরো অলওয়েজ, কারণ এটা রেডিয়াল পার্টের ইন্টিগ্রেশন, এটা জিরো হতে পারে না। সুতরাং এই পুরো ইন্টিগ্রালটা কখন জিরো হবে? যদি এইটা জিরো হয়। জিরো হলে কি হবে? সেটা ফরবিডেন হবে। কেমন? এবং সেটা সুতরাং এটা দেখতে হবে এটা যদি নন জিরো যাতে হয়, নন জিরো হলে তবে ট্রানজিশনটা থাকবে। কেমন? সুতরাং এই যে বস্তুটি ইন্টিগ্রেশন, কারণ আলটিমেটলি ইন্টিগ্রেশনটা তোমার থাকবে, তাই তো? এইটা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে প্যারিটি কনসিডারেশন থেকে আই ক্যান সে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। প্যারিটিটা আমি দেখেছিলাম কত হতে পারে, এইটা আমি আগের দিনে সাজিয়ে দিয়েছিলাম তোমাদের। আমি আসলে এটা খুঁজে পেলাম না এখন। -1 to the power l plus l prime plus 1, এইটা হচ্ছে দিস ইজ দা পিওর কি বলবে, এটা তোমার কি বলে এটাকে, প্যারিটি, তাই তো? -1 to the power l plus l plus, এটা কোত্থেকে আসলো বুঝতে পারছো? যে এখান থেকে। এটার জন্য প্যারিটি কত? -1 to the power l prime। এইটার জন্য প্যারিটি কত? -1 to the power 1। এটার জন্য প্যারিটি কত? -1 to the power l।
তাহলে টোটাল প্যারিটি কত? মাইনাস 1 টু দি পাওয়ার এল প্লাস এল প্রাইম প্লাস 1। দিস ইজ দ্য টোটাল প্যারিটি অফ দি সিস্টেম, মাইনাস 1 টু দি পাওয়ার এল প্লাস এল প্রাইম প্লাস 1, তাই তো? সুতরাং এই জিনিসটাকে অর্থাৎ কিনা আর যদি গোস টু মাইনাস আর হয় তাহলে দিস উইল গোস টু দিস, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার এল প্লাস এল প্রাইম প্লাস 1 ইত্যাদি ইত্যাদি। তার মানে এই জিনিসটাকে যদি ইভেন হতে হয়, ইভেন হতে গেলে কি হবে? এটা তাহলে টোটালটাকে ইভেন হতে হবে, এল প্লাস এল প্রাইম প্লাস 1 কে ইভেন হতে হবে, আর যদি অড হয় তাহলে উপরেরটাকে অড হতে হবে, তাই তো? কিন্তু তাহলে আমি কখন ইন্টিগ্রেশনটা নন ভ্যানিশিং হবে বলতো? ইন্টিগ্রেশনটা কখন নন ভ্যানিশিং হয়? যখন নাকি এটা টোটালটা ইভেন হবে। কেমন? ইভেন হলে তবেই তোমার এটা নন ভ্যানিশিং হবে সিমেট্রিক স্পেসে, তোমার ডেফিনিটিক্যালের প্রপার্টি, তাই তো? ডেফিনিটিক্যালে তোমার কি হয়? ডেফিনিটিক্যালে তোমার যদি তোমার ইভেন ইন্টিগ্রাল নাও ওভার সিমেট্রিক স্পেস, তাহলে দ্যাট উইল গো টু নন জিরো রাদার। তাহলে নন জিরো হবে যদি তোমার কখন হবে না, যদি কি বলে এটাকে ইভেন ফাংশন হয়, কোন একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনকে যদি তুমি মনে করো ইন্টিগ্রেট করো, ফর এক্সাম্পল একটা এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করো, কেমন? এক্স স্কোয়ারটা ইভেন ফাংশন, তাকে যদি ইন্টিগ্রেট করো ওভার সিমেট্রিক স্পেস, তবে মাইনাস 1 টু 1 করে ইন্টিগ্রেট করলে কি হবে? এটা নন জিরো হবে, কেমন? এক্স কিউব মাইনাস এক্স কিউব বাই 3 ইত্যাদি ইত্যাদি, তো এগুলো তোমরা বুঝো। তারপরে কিন্তু যদি এক্স কে ইন্টিগ্রেট করো, এক্স হচ্ছে অড ফাংশন, অড ফাংশনকে যদি ইন্টিগ্রেট করো ওভার সিমেট্রিক স্পেস, দ্যাট ইজ মাইনাস 1 টু 1, যদি আবার ইন্টিগ্রেট করো তাহলে ইউ উইল গেট জিরো। তাহলে সোজা কথা আমাকে পেতে হবে কি? এটাকে ইভেন হতে হবে। ইভেন হতে গেলে মাইনাস 1 টু দি পাওয়ার এল প্লাস এল প্রাইম প্লাস 1, এটাকে ইভেন হতে গেলে কি হতে হবে? তার মানে এই ইন্ডেক্সটা কত হতে হবে? ইন্ডেক্সটাকে ইভেন হতে হবে, এল প্লাস এল প্রাইম প্লাস 1 ইকুয়াল টু ইভেন। ইভেন তার মানে কি? এল প্লাস এল প্রাইম তার মানে অড হতে হবে, কারণ ইভেন মাইনাস 1 যদি করে দাও তাহলে অড হবে, তাই তো? ইভেন মাইনাস 1 ইজ অলওয়েজ অড। তাহলে এল প্লাস এল প্রাইম তার মানে কি হবে? অড হয়ে গেল। অড হয়ে যাওয়ার অর্থ কি? দুটো এল এর যোগফল, মানে একটা এল একটা এল প্রাইম, এদের যোগফলটা অড হতে গেলে কি হতে হবে? একজনকে অবশ্যই ইভেন, আরেকজনকে অড হতে হবে, এছাড়া কোনো পসিবিলিটি নেই। তাহলে এল আর এল প্রাইম এই যে দুটো তোমার স্টেট, কারণ এই দুটো স্টেট কোথেকে এসছে বলো? এল প্রাইম যেটা তোমার ব্রা নোটেশন থেকে এসেছিল, কারণ এল প্রাইম মানে কি? ওয়াইএলএম স্টার থেকে এসেছিল, তাই না? ওয়াইএলএম স্টার থেকে এসেছিল এল প্রাইমটা, তাই তো? এটা তো ব্রা নোটেশন ছিল, অর্থাৎ কিনা তোমার মানে বিকেট, কেমন? সুতরাং অবভিয়াসলি তোমার কি হবে? এল আর এল প্রাইম এদের যোগফলটা অড, মানে কি হচ্ছে? অড মানে হচ্ছে one of them should be odd, another one the other one will be even। তার মানে যদি ট্রানজিশন হয় বা হতে হয়, তাহলে এল আর এল প্রাইমের মধ্যে কি হবে বলতো? প্যারিটি ডিফারেন্স কত হতে হবে? তোমার হতে হবে কি? প্লাস অথবা মাইনাস 1 হতে হবে, কারণ এই যোগফল করে মাইনাস 1 কি কে বড় কে ছোট কিছু জানি না তো। তাহলে এল প্লাস এল প্রাইম শুড বি অড, তার মানে এটা হতে গেলে একমাত্র যে পসিবিলিটি সেটা হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্সটা কি হতে হবে? ডিফারেন্সটা হতে হবে তোমার প্লাস মাইনাস 1, কেমন? সুতরাং এল প্লাস এল প্রাইম এরা একে অপরকে কানেক্ট করবে, অপোজিট প্যারিটি, কেমন? অবশ্য এখান থেকে সরাসরি তুমি প্লাস মাইনাস 1 বলতে পারবে না, বেসিক্যালি আর একটু তোমাকে এগোতে হবে। আমি এখানে চট করে এটা বলে দিলাম, এল আর এল প্রাইম এর মধ্যে এল মাইনাস এল প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এখান থেকে এটা চট করে বলা মুশকিল, একটু পরে আসতে পারে। কিন্তু এইটুকু তো ঠিক যে ট্রানজিশনটা যদি হতে হয় তাহলে হতে হবে কি বলতো? এমন দুটো স্টেটের মধ্যে হতে হবে যারা একে অপরের অপোজিট প্যারিটি হবে, কেমন? এল আর এল প্রাইম এদের অপোজিট প্যারিটি হতে হবে। তারপরে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এসেছিলাম, সেটার ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে তোমার ফাই অ্যাজিমাথ অ্যাঙ্গেলের ইন্টিগ্রেশনটা করতে হবে, করলে কি হবে? এরকম একটা ব্যাপার হবে, এটাকে জিরো হতে হবে কখন? কেমন? এটাকে 0 থেকে 2 পাই ইন্টিগ্রেট করতে গেলে তার মানে এই অংশটা যদি 0 হয় তবেই সার্ভাইভ করবে ইন্টিগ্রালটা। 0 হতে গেলে অবভিয়াসলি m মাইনাস m প্রাইম প্লাস q ইকুয়াল টু 0 হতে হবে, কেমন? এবং q এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করছে? q এর ভ্যালুটা এই যে 0 প্লাস মাইনাস 1 এর উপর ডিপেন্ড করে, এই তো। q এর ভ্যালুটা কি হবে? q এর ভ্যালুটা তোমার হবে তোমার বেসিক্যালি 0 প্লাস মাইনাস 1 ডিপেন্ডিং আপন দ্য পোলারাইজেশন, কেমন? পোলারাইজেশন, এবং সেটা কি হবে বলতো? যদি তোমার জেড ডিরেকশন বরাবর পোলারাইজেশন থাকে, অর্থাৎ q ইকুয়াল টু 0 হয়, কেমন? q যদি 0 হয় তাহলে পোলারাইজেশন ভেক্টর ইজ অ্যালং জেড ডিরেকশন, কেমন? এবং তাই এই কনটেক্সটে আমি বলেছিলাম সার্কুলারলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে q ইকুয়াল টু প্লাস মাইনাস 1।
এবং যার ফলে আলটিমেটলি কি দাঁড়াবে বলতো, এম প্রাইম ইকুয়াল টু এম হবে যদি কিউ ইকুয়াল টু 0 হয়। কেমন? অর্থাৎ কি বলতো, যে পোলারাইজেশন যদি জেড ডিরেকশন বরাবর থাকে, if the polarization is in the along z direction, in that case there will be no change in the magnetic quantum number, that is m prime equal to m, that is delta m equal to 0. On the other hand, for circularly polarized light অর্থাৎ q equal to plus minus 1 কেমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে delta m equal to plus minus 1. জাস্ট একটা সিম্পল কনসিডারেশন অফ প্যারিটি থেকে আমি এটা ডিসকাস করেছিলাম, এই পর্যন্ত আমি তোমাদের পড়িয়েছি, তাই তো? আচ্ছা, এই মোমেন্টাম দিয়ে আমি এটা পুরো বুঝতে পারা যায়, কিন্তু আমি আই এম নট গোয়িং থ্রু দ্য ডিটেল অফ দিস, এবং সেক্ষেত্রে দেখানো যাবে এর ওই ক্লেজ জর্ডান ফর্ডান করতে হবে। আমার ধারণা এটা আমি এখন অ্যাভয়েড করতে পারি, কারণ ইট উইল টেক্স টাইম, কারণ তোমরা ক্লেজ জর্ডান পড়েছো কিনা আমার সেই যথেষ্ট ধারণা নেই, এবং সেটা একটা হিউজ অ্যালজেব্রা বেসিক্যালি, আমি সেটার মধ্যে যাচ্ছি না আপাতত। কিন্তু এটুকুনি তোমাদের বলে রাখি, ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। যেমন আমি বলেছিলাম কি বলতো, এল আর এল প্রাইম এদের মধ্যে অপোজিট প্যারিটি হবে, কেমন? সেটাকে আরেকটু ছোট করে নিয়ে আসলাম। সেটা কি ছোট করলাম, যে তাদের মধ্যে পার্থক্যটা প্লাস মাইনাস 1 হবে। অবশ্যই অপোজিট প্যারিটি হচ্ছে, কিন্তু প্লাস মাইনাস 1 হচ্ছে, এবং এটা একটু কনসিডারেশন থেকে এটা ফলো করে বেসিক্যালি। আমি এটা পড়ালাম না, কিন্তু আমি জাস্ট স্টেট করে দিলাম ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কেমন? তাহলে তোমার কাছে ট্রানজিশন যে সিলেকশন রুলটা দাঁড়ালো কি বলতো, ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ডেল্টা এম ইকুয়াল টু 0 যদি যদি পোলারাইজেশনটা অ্যালং জেড ডিরেকশন হয়, আর ডেল্টা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 যদি পোলারাইজেশনটা তোমার সার্কুলারলি পোলারাইজড লাইট হয়, কেমন? এইটা করার পরে এটা কি করলাম বলতো, এটা তোমার ডাইপোল সিলেকশন রুল করলাম। অর্থাৎ ম্যাট্রিক্স এলিমেন্ট কার বার করলাম, ডাইপোল মোমেন্টে, কেমন? এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড সিচুয়েশন, যেটা তোমাদের হচ্ছে তোমার সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে অন্যান্য যদি হায়ার অর্ডার মাল্টিপল মোমেন্ট থাকে, আমার কথাটা ফলো করো একটু, আমি হয়তো একটু খুব ফাস্ট বলছি, আমি এটা এতটা একটু অন্যায় হয়ে যাচ্ছে তোমাদের প্রতি। আচ্ছা, আমি আরেক একটু স্লো করি বরঞ্চ স্পিডটা। আমি তোমাদের বলেছি কি বলতো, আমি বলেছি যে কখন ট্রানজিশন হবে, দ্যাট উইল বি ডিক্টেটেড বাই সাম সর্ট অফ সিলেকশন রুল। অর্থাৎ সিলেকশন রুল সিলেক্টস হুইচ ট্রানজিশন উইল টেক প্লেস। তাহলে সিলেকশন রুল, এবং যদি ট্রানজিশনটা না হয় তাহলে তুমি বলবে সেটা ফরবিডেন, আর যদি ট্রানজিশনটা হয় তাহলে বলবে অ্যালাউড ট্রানজিশন, কেমন? তাহলে এই জিনিসটাকে, তার মানে কি বলতো, অ্যাটম ফিল্ডের ইন্টারাকশনের ফলে যে সবসময় ট্রানজিশন হবে এই গ্যারান্টি নেই। কি করে গ্যারান্টি নেই? কারণ সিলেকশন রুল বলছে যে ট্রানজিশন কখন হবে সেটা ঠিক করে দেবে সে, মানে তোমার হাতে নেই, কেমন? তার মানে সিলেকশন রুলটা তোমায় মেনে চলতে হবে ট্রানজিশনের ক্ষেত্রে, কেমন? সেই সিলেকশন রুলটা কি বলতো, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট এম দিয়ে এইটাকে নন জিরো হতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে এম বি এর ক্ষেত্রে তুমি ডাইপোল মোমেন্টও ভাবতে পারো, ডাইপোল মোমেন্ট যদি হয়, ডাইপোল মোমেন্ট যদি 0 হয়ে যায় তাহলে ট্রানজিশনটা হবে না, তখন আমি বলেছিলাম দ্যাট ইজ ডাইপোল ফরবিডেন। এবং ডাইপোল মোমেন্ট 0 হওয়া মানে এই নয় যে অন্যান্য হায়ার অর্ডার মোমেন্ট থাকতে পারে না, অ্যাকচুয়ালি হায়ার অর্ডার মোমেন্ট থাকতে পারে, মেবি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। যেমন আমি এখন যে বললাম এগুলো না সব ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোয়াড্রুপল মোমেন্ট হতে পারে, বা হায়ার অর্ডার মাল্টিপল মোমেন্টস হতে পারে। তোমরা অলরেডি মাল্টিপল এক্সপানশন করে ফেলেছো, সুতরাং তোমরা জানো যে ইউ ক্যান হ্যাভ লট অফ মাল্টিপোলস, কেমন? সুতরাং চলবে না, তোমার হায়ার অর্ডার ট্রানজিশন হতে পারে, তাদের ইন্টেন্সিটি হয়তো কম হতে পারে, ঠিক আছে, কিন্তু ডাইপোল ফরবিডেন হয়ে গেল বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকলে তা নয়, আরো ট্রানজিশন সম্ভাবনা তো হতে পারে, তেমন আরো সিলেকশন রুল তোমাকে বুঝতে হবে, কেমন? সুতরাং আমি ডাইপোল সিলেকশন রুলটা আমি করে ফেলেছি, কিন্তু এরপরে আমি আর একটা মনে করো হায়ার অর্ডার সিলেকশন রুলে আমি চলে যেতে পারি। এবং সেই হায়ার অর্ডার সিলেকশন রুল বলতে আমি মিন করছি যে দেখো, আমরা সিলেকশন রুল, ডাইপোল সিলেকশন রুলে কি বার করেছিলাম বলতো, আমি আচ্ছা বোর্ডে যাই বরঞ্চ, বোর্ডে বার সেটা হয়েছিল e⁻ik.r, এইরকম একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আমি বার করেছিলাম। জাস্ট let me write to the board, then I will discuss how to calculate it, কেমন? ওকে, let me go for that. আচ্ছা, ডাইপোল অ্যাপ্রক্সিমেশনের আগেই আমি জিনিসটাকে যেটা করেছিলাম সেটাকে আমি let me write it। আচ্ছা, এম দিয়ে লিখেছিলাম, তাই তো? আচ্ছা, ওকে, আমি বোর্ডে যাই, কেমন?
আচ্ছা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ? আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো, আমি একটা আচ্ছা, তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ তো? এই জিনিসটা আমি বলেছিলাম, দেখবে MBA ম্যাট্রিক্স। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। এই জিনিসটা আমি সবসময় বলছি, সাই বি e⁻ik.r, কেমন? আর সঙ্গে কি ছিল? ডেল্টা, তাই না? এপসিলন, এটা পোলারাইজেশন ডট ডেল্টা, এর সঙ্গে সাই এ। এই তো, এইটা হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্ট। এই ম্যাট্রিক্স এলিমেন্ট যদি জিরো হয়ে যায় সব সময়ের জন্য, তাহলে কোনোদিন ট্রানজিশন হবে না। তাকে বলা হবে, যদি এমবিএ জিরো হয়ে যায়, কেমন? এমবিএ যদি জিরো হয়, অর্থাৎ দুটো স্টেট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, কারণ ট্রানজিশনটা কোত্থেকে কোথায় হচ্ছে বলো তো? এ থেকে বি স্টেটে হচ্ছে। এমবিএ যদি জিরো হয়, তাহলে তাকে বলো তুমি স্ট্রিক্টলি ফরবিডেন ট্রানজিশন, কেমন? স্ট্রিক্টলি ফরবিডেন, ঠিক আছে? ফরবিডেন ট্রানজিশন। এবং তারপরে কি হবে বলতো? আমি তোমাদের বলেছিলাম ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নিতে। ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নেওয়ার একটা বিরাট অ্যাডভান্টেজ কি বলতো? এটাকে 1 ধরে নিয়েছিলাম। তাহলে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন যদি নাও, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমার এই এলিমেন্টটা তখন কি হবে? সাই বি, এবং ওটা তোমার এপসিলন ডট ডেল, এই ফর্মে হলো সাই এ। এবং এই ডাইপোল সিলেকশনের আন্ডারে তোমার সিলেকশন রুলটা আমি পড়ালাম, কেমন? ডাইপোল আন্ডারে কি বললাম? যে যদি এইটা থেকে এল প্রাইম এসেছিল, তাদের যে করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এর এম প্রাইম এসেছিল, আর এটা কি হবে? এটার জন্য এল আর এম, আমি অ্যাঙ্গুলার পার্টের দিক বলছি। তাহলে আমি এই ক্ষেত্রে এই ট্রানজিশনটা, ডাইপোল ট্রানজিশনের জন্য তোমার কি হবে বলতো? এল অ্যান্ড এল প্রাইম উইল বি অফ অপোজিট প্যারিটি, কেমন? এটা একদম নিশ্চিন্ত হয়ে গেছি প্যারিটি কনজারভেশন থেকে, সরি, প্যারিটি কনসিডারেশন থেকে, অপোজিট প্যারিটি। এটা তোমার নিশ্চয়ই আমার সাথে একমত, তাই তো? তার পরবর্তীকালে আমি ফাঁকি দিয়ে বললে প্রাইম এরা অপোজিট প্যারিটি হবে, এটা হতেই হবে, না হলে ডাইপোল ট্রানজিশন হবে না, ডাইপোল সিলেকশন রুল ফেল করে যাবে। তাহলে এটা ক্ষেত্রে আরেকটা আমি তোমাদের হাত পা বেঁধে দিয়েছি, এল মাইনাস এল প্রাইম ইকুয়াল টু বলেছি, এটা হবে ডেল্টা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, দ্যাট ক্যান বি ডেরাইভড, কিন্তু আমি এখানে ডেরাইভ করে দিইনি। আমি এল আর এল প্রাইম অপোজিট, কিন্তু তারা প্লাস মাইনাস 1 হতে হবে, এটা আমি তোমাদের বলে দিইনি। এটা তোমরা যদি একটু মাথা খাটাও তাহলে বুঝবে যে অন্য একটা কনটেক্সটে এগুলো তোমরা অলরেডি শিখে এসছো। কিরকম বলো তো? আমি যদি বলি, তোমার হারমোনিক অসিলেটরের কথা ভাবো। হারমোনিক অসিলেটর তো একটা হারমোনিক অসিলেটরকে যদি কোয়ান্টাইজ করি তাহলে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হয়, তাই তো? তার মানে হারমোনিক অসিলেটরের স্টেট মানে কি বলতো? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের স্টেট, কেমন? হারমোনিক অসিলেটরের যদি একটা স্টেট মনে করো এম হয়, আর একটা স্টেট যদি এন হয়, তাই তো? ডাইপোল মোমেন্ট কি লেখো? ই ইন্টু এক্স। এইটা হচ্ছে তোমার অ্যাটমিক পার্ট থেকে আসছে, এইটা অ্যাটমিক পার্ট থেকে আসছে, এইটা ফিল্ড পার্ট থেকে আসছে। তার মানে আমি বেরিয়ে গেল এম, এক্স আর এন, তাই তো? এইটা তুমি কখন নন জিরো হয় বলো তো? যদি এম আর এন এর মধ্যে কি হবে? এম মাইনাস এন, বা এম ডিফারেন্স এম, এটা প্লাস মাইনাস 1 হতে হবে। এটা তুমি তো একদম সিম্পল কোয়ান্টাম মেকানিক্স থেকে পেয়ে গেলে। অ্যাকচুয়ালি আমি তোমাকে প্রমাণ না করে দিলেও আমি এক্সাম্পলটা সাইট করলাম, যেখানে তোমরা দেখেছিলে ডাইপোল সিলেকশন রুল, কারণ এটা ডাইপোল ট্রানজিশন কখন থেকে কোথায় হবে? এম স্টেট থেকে এম স্টেটে হতে পারে, বা উল্টোটা বলতে পারো। এবং কখন হবে? তাদের মধ্যে যদি লেভেলের পার্থক্য প্লাস মাইনাস 1 হয়। এবং এটা তোমাদের মাস্টারমশাইরা যখন শিখিয়েছিলেন তখন বলেছিলেন যে এই ট্রানজিশন গুলো কখন হয় বলতো? যখন নাকি এই ডেল্টা এন ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। এটা বেসিক্যালি ডাইপোল সিলেকশন রুল, কেমন? এটাই হচ্ছে তোমার ডাইপোল সিলেকশন রুল। আচ্ছা, বেশ। তাহলে দেখো, আমি ডাইপোল সিলেকশন রুলে বলেছিলাম এল প্লাস এল, এটা এল মাইনাস এল প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো এটাই কি সব? তোমাকে যদি বলা হয় যে ডাইপোল সিলেকশন রুল বলো, তুমি বলে দিলে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা বললে তোমাকে হাফ ক্রেডিট দেওয়া হবে। কেন বলো তো? কারণ হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কথাটাও বলতে হবে তোমার সঙ্গে সঙ্গে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে বলতে হবে কি? এম মাইনাস এম প্রাইম, এটা ইকুয়াল টু, যদি এটা জিরো হতে পারে যদি জেড পোলারাইজ লাইট হয়, অর্থাৎ পোলারাইজেশন ডিরেকশন যদি জেড ডিরেকশনে হয়। আর যদি সার্কুলারলি পোলারাইজ লাইট হয়, এম মাইনাস এম প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে এই সবগুলো একত্রে মিলিয়ে আমরা ডাইপোল সিলেকশন রুল বানিয়ে ফেলেছি। পরিষ্কার তোমাদের কাছে? তার মানে এই যে ট্রানজিশনটা কখন নন ভ্যানিসিং হবে বলতো? এই কন্ডিশনের আন্ডারে নন ভ্যানিসিং হবে।
তাহলে এইটা যদি মেনে চলে তাহলেই তুমি বলবে যে ট্রানজিশন সম্ভব আন্ডার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, বা এটাকে ডাইপোল সিলেকশন বলা হয়। আমি যদি লাইফটাকে আরেকটু কমপ্লেক্স করে দিই, এটা তো 1 ধরে করেছিলাম ডাইপোল সিলেকশন রুল, কিন্তু মনে করো পরের টার্মটা যদি নিয়ে নাও, পরের টার্মটা নিলে তাহলে একটু জটিল হয়ে যাবে। এমবিএ মনে করো পরের টার্মটা নেওয়া হলো, পরের টার্মটা নিয়ে আমি তোমাদের এটাও বলে দিলাম যে মনে করো এটা যে কি বলবে, এটাকে মনে করো যে ফর এক্সাম্পল যে আমার এটা পোলারাইজেশন ডিরেকশনটা, আচ্ছা সরি আমি পোলারাইজেশন ডিরেকশনের কথা বলার আগে ফিল্ডের ডিরেকশনটা আগে বলে নিই, না হলে মুশকিল হয়ে যাবে। ফিল্ড মনে করো মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা প্রপাগেট করছে অ্যালং জেড ডিরেকশন, সে ফর এক্সাম্পল কেমন, অ্যালং জেড ডিরেকশন হওয়ার অর্থ কি, কে ডট আর এই বস্তুটিকে আমি তখন কি লিখবো, কে জেড লিখে দেবো শুধু, কারেক্ট, তাই তো? তাহলে আমি দেখো যে আমি এবারে একটা কনসিডারেশন নিচ্ছি, আমি একটু ভালো করে ভাবার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আমি একটু ডাইপোল সিলেকশনের ওপরে চলে যেতে চাই, অর্থাৎ মনে করো এই অংশটা জিরো হয়ে গেছে, এই অংশটা জিরো হয়ে গেছে মানে কি ডাইপোল অ্যালাউড ট্রানজিশন নয়, তাহলে তোমাকে বলতে হবে যে আর কোনো ট্রানজিশন কি অ্যালাউড, সেই জন্য আমাকে তাহলে কি হবে হায়ার অর্ডার টার্মে যেতে হবে। হায়ার অর্ডার টার্মটা কষার জন্য আমি তোমাদের একটু রিকোয়েস্ট করছি যে এইটুকুনি ধৈর্য ধরতে, যে আমি বলে দিলাম যে মনে করো আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পার্ট থেকে এসছে, ই টু দি পাওয়ার আই কে ডট আর, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পার্ট থেকে এসছে, মনে করো ফিল্ডটা জেড ডিরেকশনে প্রপাগেট করছে, জেড ডিরেকশনে প্রপাগেট করছে, কেমন, জেড ডিরেকশন, তাহলে ই টু দি পাওয়ার আই কে ডট আর লেখার অর্থ হয় না, তাহলে ই টু দি পাওয়ার আই কে জেড লিখে দেবো, কেমন, কেটা হচ্ছে কি বলে, কে কেটা কি কি বলো তোমরা, কি বলে মোমেন্টাম ভেক্টর বলো, তাই তো? অর্থাৎ কে জেড জেড কে কে, তোমরা এখানে জেড লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওটাকে আর নতুন করে জেড লেখার দরকার নেই, কারণ আমি জেড ডিরেকশনে প্রপাগেট করছে মানে তার ওয়েভ ওয়েভ ভেক্টরটা জেড ডিরেকশন বরাবরই আছে কেবল, আর কিছু নেই, কেমন, কে জেড। আর কি হবে এটা, তাহলে ই টু দি পাওয়ার আই কে জেড হয়ে গেল। এইবারে তোমাকে একটু মাথা অ্যাপ্লাই করতে হবে, কি বলতো, যে জেড ডিরেকশনে যদি আলো প্রপাগেট করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি প্রপাগেট করে, তাহলে এই পোলারাইজেশন ডিরেকশন কোন দিকে থাকবে, পোলারাইজেশনটা কোন দিকে হবে, পোলারাইজেশন মানে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে তোমরা জানো, এক্স ওয়াই প্লেনে হবে, তাই তো? আমি মনে করো আমি পোলারাইজেশনটা এক্স ডিরেকশনে ধরলাম, হতে পারে ওয়াই ডিরেকশনে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আমি এক্স ডিরেকশন ধরে নিলাম, আমার কথাটা বুঝতে পারলে? তাহলে এটা এক্স ডিরেকশনে আছে, পোলারাইজেশন যদি এক্স ডিরেকশনে হয়, ই ডট ডেল্টা, এই যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টটা কি হবে বলতো, ডেল্টা মানে কি, এটা মাইনাস আই ক্রস এইচ দিয়ে গুণ করে নেবে, এখানে মাইনাস আই ক্রস দিয়ে গুণ করার অর্থ কি, পি হয়ে গেল, মাইনাস আই ক্রস এইচ দিয়ে গুণ করলে পি হবে, তাহলে একটা 1/i ক্রস এইচ দিয়ে ভাগ করলে মাইনাস আই, তাই তো, এটা পি হয়ে গেল, তাহলে এটা, তাহলে ই ডট পি, এই তো এই জিনিসটা দাঁড়ালো, এক্স ডিরেকশনে হয়, তাহলে কি হবে ডট প্রোডাক্টটা সিম্পলি পি এক্স হয়ে যাবে, তাই তো? এটা তো এক্স কম্পোনেন্ট বরাবর নিচ্ছ, শুধুমাত্র এক্স বরাবর আছে এই ভেক্টরটা, ইউনিট ভেক্টরটা, তাহলে পি এর উপরে ডট প্রোডাক্ট নেওয়ার অর্থ কি, শুধু পি এক্স হয়ে যাবে। তার মানে আমার এই ভেতরে পড়ে থাকবে কি বলতো, এটা আই কে জেড, আই কে জেড হওয়ার অর্থ কি, আই কে জেড, আই কে জেড বেরোলো, যেমন পরের টার্মটা ওয়ানটা তো বাদ দিয়ে দিয়েছি, কারণ ডাইপোল অ্যাপ্রক্সিমেশনে ওটা কোনো ভ্যালিড নয়, মানে আর ডাইপোল অ্যালাউড নয়, তাহলে আই কে জেড, আর এটার সাথে কি থাকবে পি এক্স, আর এখানে বাইরে কি আছে মাইনাস আই ক্রস এইচ, এখানে আইটাকে কেটে দিলাম, কেমন, তাহলে কি হবে বলতো, একবার পরিষ্কার করে লিখলে কি দাঁড়াবে, করে নিলাম, মনে করো বলবার বাকি গেছে, কে বাই ক্রস এইচ না কিরকম একটা কিছু আছে বোধ নাকি, এটা হবে তোমার এই পি, আচ্ছা তোমরা একটু একটু ধৈর্য ধরে করবে, এটা আমি লিখে দিচ্ছি, বই থেকে লিখে দিচ্ছি, এম বি ওমেগা বি এ, ওমেগা বি এ আমি তোমাদের বলে দিচ্ছি কোথা ফলো করছে, ইনটু ক্রস এইচ সি বি সাই বি জেড এক্স ডট, কেমন, এক্স ডট মানে মোমেন্টামটার জন্য পি একটা আসবে, কেমন, পি আর এ কি এ,
সাই এ, তাই তো? এটা কোথেকে ফলো করলো দেখো, আমি একটু অপরিষ্কার করে ফেলেছি এখানে। আমি কি নিয়েছি বলতো, এখানে আই কে জেড নিয়েছি, তাই তো? আই কে জেড, এই আইটা ওপরে আছে যেহেতু আইটার সাথে কাটলো, মাইনাসটা পাশে নিয়েছি। আচ্ছা, মাইনাসটা এখানে কিল করে দিয়েছে। আচ্ছা, না মাইনাস আছে, মাইনাসটা থাকলো। আচ্ছা, মাইনাসটা নেওয়া হয়েছে। আর কি পড়ে থাকবে বলতো, ভেতরে পড়ে থাকছে কে জেড, আর এটা পিএক্স। পিএক্স মানে কি, এম এক্স ডট। এই এম আর কেটা বেরিয়ে চলে যাবে, ভেতরে পড়ে থাকবে জেড এক্স ডট। তাহলে কে আর এমটা বেরিয়ে গেল, এমটা এখানে রাখলাম। কে এর বদলে না এই ওমেগা সিটা লেখা হয়েছে বোধহয়, দেখবে, তাই তো? কে এর বদলে, কে এর যে ওয়েভ ভেক্টর তার বদলে ওমেগা বি এ বাই সি করা আছে, কেমন? তাহলে আমার মনে হয় তোমাদের একটু অ্যাডজাস্ট করে নেবে এটাকে। মাইনাস এম ওমেগা বি এ বাই এইচ সি, এইচ এর মাথায় একটা কাটা থাকবে, এইচ সি সাই বি জেড এক্স ডট সাই বি। আমি একটু পজ দিচ্ছি 30 সেকেন্ড, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আদারওয়াইজ আমি এগোবো। নেই, তাই তো? ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। তাহলে দেখো, যে আমি বললাম ডাইপোল ফরবিডেন, কেমন? ডাইপোল ফরবিডেন। সুতরাং এই ই টু দি পাওয়ার আই কে ডট আর এর এক্সপানশনে তোমার কি হবে, 1 প্লাস আই কে ডট আর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ডাইপোল ফরবিডেন হলে এই টার্মটা তখন থাকছে না, তার মানে তোমার, কারণ এটাই তো ডাইপোল ট্রানজিশন দিয়েছিল, কেমন? তাহলে এই টার্মটা নিয়ে তোমার এখন কাজ। এইটা হচ্ছে তার পরের হায়ার অর্ডার টার্ম, কেমন? এটা হায়ার অর্ডার টার্ম। এবং তারপরে আমি তোমাদের বলেছিলাম যে এটা জেড ডিরেকশনে, মনে করো আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে, তাহলে কে ডট আর লেখার কোনো অর্থ হয় না, তাহলে আই কে জেড লিখে দিলেই হয়ে যাবে, এবং সেটাই তারপরে লিখেছিলাম। এবং তারপরে এই পোলারাইজেশনের ডিরেকশনটা কোন দিকে হবে, সে ধরে নাও এক্স ডিরেকশনে আছে, কেমন? তাহলে এখানে এক্স ডট, সরি, ই এক্স ডট, এটা পি, তার মানে পি এক্স হয়ে গেল, কেমন? তারপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এই ফর্মে লিখতে পেরেছি। এটা লেখার একটা এবারে অ্যাডভান্টেজটা কি বলতো, এই জেড এক্স ডট, এই যে বস্তুটি না, এইটা এইটাকে একটু ব্যাপারে কায়দা করে লিখতে হবে। কি কায়দা লিখবে বলতো, যে তোমরা জানো যে এল যে মোমেন্টাম তোমরা লেখো, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে তোমরা কি লেখো, আর ক্রস পি লেখো, আর ক্রস পি, তাই তো? তার মানে সেটাকে তোমরা কি লেখো, এইভাবে তো লেখো যে আই জে কে ইত্যাদি লেখো, আর কি লেখো, এক্স ওয়াই জেড ওয়াই পি জেড লেখো, তাই তো? তাহলে আমি যদি বলি যে এই জিনিসটাকে যদি আনতে হয় জেড এক্স ডট, জেড এক্স ডটটাকে আনতে গেলে কি হতে হবে বলতো, জেড এক্স ডটটাকে আনতে গেলে এখানে পি এক্স আছে তো, তাহলে জেড এক্স ডট আনতে গেলে তার মানে কি হবে, ওয়াই কম্পোনেন্ট হতে হবে, তাই না? এই জেড পি এক্স, তার মানে এল ওয়াই মানে কি, তোমরা লেখো এল ওয়াই মানে কি, জেড পি এক্স, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এই তো লেখো তোমরা। তাহলে জেড পি এক্স, আমি দেখো এটা মেলাবার চেষ্টা করছি, এটা জেড, একটা এম যদি গুণ করে নাও, এম যদি গুণ করো, এম ভাগ করবো দাদা, তাই তো? এম যদি ভাগ করো জেড এক্স ডট, তাই তো? আর কি হবে এটা, আচ্ছা ওইটা থাক না, ওটা থেকে ছেড়ে দাও। তাহলে এম জেড এক্স ডট, আর এটা কি হবে, মাইনাস এক্স জেড ডট, তাই তো? এরকম একটা ব্যাপার হবে, তাই তো? এটা এম দিয়ে ভাগ করলাম, ঠিক লিখলাম তো? এম এক্স, পি এক্স মানে কি, পি এক্স হচ্ছে এম, এই এম মাথায় মাথায় থাকবে, এম দিয়ে গুণ হবে, পি এক্স মানে তো এম এক্স ডট। আচ্ছা, এমটা বার করে নিলাম। আচ্ছা, এই জেড এক্স ডট মানে কি, জেড এক্স ডট মানে হচ্ছে এল ওয়াই, তাই তো? এল ওয়াই বাই এম প্লাস এক্স জেড ডট, তাই না? এক্স জেড ডট ইজ ইকুয়াল টু জেড এক্স ডট। তাহলে এই জেড এক্স ডটটাকে রিপ্লেস করতে হবে, জেড এক্স ডটের বদলে তুমি কি লিখবে, এল ওয়াই বাই এম প্লাস এক্স জেড ডট, তাই তো? আর এই জেড ডট, এই বস্তুটিকে তুমি কি করবে বলতো, এই বস্তুটিকে যেটা করবে, সেই জেড ডটের বদলে তুমি একটা কি লিখবে জানো, এটাকে আমি লিখতে পারি জেড ডটটাকে ইন টার্মস অফ, লাইকলি আমি বোধহয় অলরেডি লিখেছিলাম কোনো সময়, যে মানে ইন টার্মস অফ জেড লিখতে হবে আর কি, সেটা বোধহয় একটু পেছনে গেলেই তুমি বুঝতে পারবে। যে আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমার কাছে তো বই তো কপি রয়েছে, আমি দেখিয়ে দিই।
থেকে লিখেছিলাম খুব সম্ভবত, কবে লিখেছিলাম রে বাবা, কোথায় লিখেছি কি জানি, বলতেই ছিল তো। কোথায় রে বাবা, কোথায় কোথায় গেল, কোথায় গেল? দেখবে আমি এই জিনিসটা কোনো সময় তোমাদের লিখেছিলাম হয়তো, প্রমাণও করেছিলাম বোধহয়। পিবিএ মোমেন্টাম অ্যাসিড, পিএ পিবিএ একটু কত লিখেছিলাম, আইএম ওমেগা আর বিএ, তাই না? তার মানে আমি এই জিনিসটাকে যদি এক্স কম্পোনেন্ট হিসেবে ভাবি, তাই তো, অর্থাৎ এইটা তো এম এম এক্স ডট বিএ, তাই না, এরকম ভাবে লিখতে পারি। তাহলে এম এদিকে তাহলে কত হলো, এম আই এম ইত্যাদি, আই এম ওমেগা বিএ, এখানে এক্স বিএ, তাই তো। এই এম এম কেটে দিলাম, এক্স বিএ ডটের বদলে আমি কি লিখতে পারি, বেসিক্যালি এই দেখি এখানে কি লিখলাম, আই ওমেগা বিএ এক্স ডটের বদলে লিখছি জেড আই, এমটা কেটে দিয়েছি, তাহলে কি পড়ে থাকবে, আই, এটা কি লিখলাম রে বাবা, ওমেগা বিএ, ওমেগা বিএ এক্স বিএ, তাই তো। এক্স বিএ মানে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা বেসিক্যালি, তার মানে আই ওমেগা বিএ এক্স, বেসিক্যালি এইটাকে এক্স ডটের বদলে এক্স এসে যাবে, জেড ইন্টু এক্স এই ফর্মে আসবে, কেমন। এবং ফাইনালি এটা তোমার কি হবে বলতো, এটা এই যে টার্মটা দাঁড়াবে সেই টার্মটা, আচ্ছা আমি বইতে চলে যাই বলুন, বইতে এটা করে দেওয়া আছে কিছুটা, বইটা কোথায় গেল, আচ্ছা বইটাতে আমি তোমাদের ফলো করতে বলছি, আমি তো গুলিয়ে দিয়েছি, মানে অনেকটাই কাটাকাটি করে ফেলেছি, বইতে হয়তো পরিষ্কার হয়েছে, দেখো তো, কি বাবা কোথায় গেল, এটা এত গুলিয়ে যাচ্ছে কেন, আবার কোথায় গেল, পরে হবে ঠিক। এই যে এইটা আমি দেখেছি, দেখো ম্যাগনেটিক ডাইপোল, এমবিএ বার করছি, জেড এক্স ডট ইকুয়াল টু দিস, এই যে সমস্ত কথাবার্তাগুলো আছে এখানে যেগুলো বলছিলাম। তাহলে এখন যেটা হবে, এলওয়াই এর একটা ম্যাট্রিক্স এলিমেন্ট করতে হবে আর জেড এক্স এর ফর্মে, কারণ এটা সরাসরি লিখে দিয়েছে, আমি কিভাবে আসবে তোমাদের দেখিয়ে দিলাম, কেমন। তাহলে দেখো এই যে জেড এক্স আর এখানে এলওয়াই, তার মানে এমবিএ, তার মানে কি পরের টার্মটা তুমি যদি কষো তাহলে এলওয়াই মানে কি, এটা তোমার হচ্ছে ওয়াই কম্পোনেন্ট অফ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেমন। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে তোমার কি হবে বলতো, এটার সাথে একটা ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসাইড করতে পারবে। তোমরা জানো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ রিলেটেড উইথ তোমার ম্যাগনেটিক মোমেন্ট, কেমন। সেই ম্যাগনেটিক মোমেন্ট এই যে এম ওয়াই ইকুয়াল টু ই এল ওয়াই বাই টোয়াইস এম, অর্থাৎ এম যেটা আছে অর্থাৎ ওয়াই কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক মোমেন্ট, তার মানে এটা বেসিক্যালি এটা ম্যাগনেটিক মোমেন্টের সাথে রিলেটেড। তাহলে ম্যাগনেটিক মোমেন্টে তুমি ম্যাট্রিক্স এলিমেন্ট করছো, আগে করছিলে কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের, এখন কি করছো ম্যাগনেটিক মোমেন্টের ডাইপোল মোমেন্ট, সরি ম্যাগনেটিক মোমেন্টের ম্যাট্রিক্স এলিমেন্ট। তাহলে এই যে ট্রানজিশনটা হচ্ছে, এই ট্রানজিশনটা কেন বলতো, ম্যাগনেটিক মোমেন্টের জন্য ট্রানজিশন, তার মানে ম্যাগনেটিক ফিল্ড তোমার এসে যাচ্ছে এবারে। তার মানে এতক্ষণ ইলেকট্রিক ফিল্ডের কথা ভাবছিলাম, তার সাথে ইন্টারঅ্যাক্ট করে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। তার মানে এই ইন্টারাকশনটা কেমন বলতো, হায়ার অর্ডার ইন্টারাকশন, অর্থাৎ ডাইপোলের চেয়ে হায়ার অর্ডার, কারণ ই টু দি পাওয়ার আই কে ডট আর ভেঙে তবে তো সেকেন্ড টার্ম থেকে তুমি পেলে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইন্টারাকশন ইজ হায়ার অর্ডার কম্পেয়ার টু ডাইপোল মোমেন্ট ইন্টারাকশন, যার ফলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটো থাকলেও আমরা কি করি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ট্রানজিশনটাকেই আমরা ইম্পর্টেন্স দিই, কারণ তার ইন্টেন্সিটি অনেক অনেক বেশি কম্পেয়ার টু ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশন। এবারে বুঝতে পারলে তো। তাহলে দেখো যে আমার সেকেন্ড টার্ম থেকে আসছে কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর এইটা আসবে তোমার কি বলতো, এইটা বেসিক্যালি তোমার যদি মনে থাকে এইটা আসবে কোয়াড্রুপল মোমেন্ট, ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট। ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট মনে আছে, অর্থাৎ কিনা কিউ আই জে ইকুয়াল টু কি ছিল,
এটা ছিল 3xi(xj) মাইনাস r স্কয়ার ডেল্টা ij বাই r টু দি পাওয়ার 5, এরকম ভাবে ছিল তো। তাহলে xi(xj) মানে কি, অর্থাৎ এই zx সে ফর এক্সাম্পল। তার মানে দিজ আর ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ট্রানজিশন। তার মানে তুমি ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট, এদের যে ট্রানজিশনের ইন্টেন্সিটি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইন্টেন্সিটির সাথে কম্পেয়ারেবল। আমার কথাটা ভালো করে ফলো করবো। ইলেকট্রিক ডাইপোল ইজ ভেরি ভেরি স্ট্রং ট্রানজিশনের ক্ষেত্রে, কিন্তু তার পরের টার্মটা কি হবে, ম্যাগনেটিক ডাইপোল, হুইচ ইজ অলসো কম্পেয়ারেবল টু ইলেকট্রিক কোয়াড্রুপল। কেমন? এবং এক্ষেত্রেও আমরা সিলেকশন রুলটা বানাতে পারি, সেটা বুঝতেই পারছো যে আমার সীমিত ক্ষমতার মধ্যে আপাতত নেই যে এই ট্রানজিশন রুলগুলো সম্ভব, ডেল্টা এল ইকুয়াল টু 0 ইত্যাদি ইত্যাদি আমি প্রয়োজন মতো ব্যবহার করব এবং বলে নেব, এর চেয়ে বেশি কিছু বলা উচিত না আমার এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদের যা বললাম সেটা হচ্ছে যে ট্রানজিশন সম্ভব, ট্রানজিশন হলে কি হবে, না হতে গেলে তোমার কটা সিলেকশন রুল মেনে চলতে হবে। তার মানে তোমাদের এখান থেকে আমি যদি একটু কনক্লুড করি যে কোনো মনে করো একটা অ্যাটম আছে, অ্যাটমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করছে, কেমন? ইন্টারঅ্যাক্ট করছে বলেই তুমি থেমে গেলে চলবে না, ট্রানজিশনটা হবে কি হবে না সেটা কে ঠিক করবে, না সিলেকশন রুল ঠিক করবে। তাহলে সিলেকশন রুল কি কি হতে পারে, না ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন হলে তার এক রকমের সিলেকশন রুল, আর ইলেকট্রিক ডাইপোল যদি ফরবিডেন হয়ে যায় তার পরবর্তী ট্রানজিশন রুল হতে পারে। পরবর্তী ট্রানজিশন কি কি, ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশন হতে পারে, কোয়াড্রুপল ট্রানজিশন হতে পারে, তারও হায়ার অর্ডার টার্ম থাকতে পারে, কিন্তু সেগুলো নিয়ে আর আমরা চিন্তিত নই। আচ্ছা, তুমি এখানে বলবে আচ্ছা ইলেকট্রিক ডাইপোল ম্যাগনেট একসাথেই থাকতে পারে, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু ইন্টেন্স ট্রানজিশন ইজ সো মাচ হায়ার কম্পেয়ার টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তুমি সেই স্পেকট্রামটাকে মিস করে যাবে, কারণ তুমি তো স্পেকট্রোস্কোপি করছো, স্পেকট্রোস্কোপি তোমার অবজারভেশন করছো। তার মানে যেটা খুব ইন্টেন্সিটির লাইন থাকবে তার পাশে তোমার খুব দুর্বল লাইন থাকলে সেটাকে মিস করে যাবে, যার ফলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ট্রানজিশন থাকলেও ইউ উইল মিস ইট ডেফিনেটলি। যার ফলে আমরা এটাও বলে থাকি যে ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশনটা আমরা কনসিডার করি না যদি ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন হয়, কেমন? কারণ সেটা অনেক স্ট্রঙ্গার, এবং তাদের স্ট্রেংথ আমি তোমাদের অলরেডি বলেছি যে তাদের স্ট্রেংথের যে রেশিও, দ্যাট রেশিও ইজ already I talked about, that is called fine structure constant. কেমন? আচ্ছা, এটা বলার পরে এরপরে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এইসব সব ভালো কথা, অ্যাটম থাকলে তার ট্রানজিশন হবে এই কথাটা আমি বুঝলাম, কিন্তু সব ট্রানজিশন তো স্পেকট্রোস্কোপি দেখতে দেবে না। কাদের কাদের দেখতে পাবে, যে সমস্ত ট্রানজিশনের ইন্টেন্সিটি বেশি, কথা বুঝতে পারলে? তার মানে যে ট্রানজিশনের ইন্টেন্সিটি বেশি হবে সেই সব ট্রানজিশন গুলো তুমি দেখতে পাবে। তাহলে ইন্টেন্সিটি বেশি হওয়ার অর্থ কি, ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট, আমি যদি তোমার ডাইপোল মোমেন্ট ট্রানজিশন ভাবি তাহলে তাদের ম্যাট্রিক্স এলিমেন্ট যার বেশি হবে অবভিয়াসলি তাদের ট্রানজিশনের স্ট্রেংথটাও বেশি হবে। তাহলে শুধু সিলেকশন রুল হলেই যে ট্রানজিশন দেখতে পাবে তা নয়, তোমাকে ইন্টেন্সিটির কথাও তো ভাবতে হবে যে আমি তো আলটিমেটলি স্পেকট্রোস্কোপি করছি, স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে আমি তাকে দেখবো স্পেকট্রোস্কোপি দিয়ে। সুতরাং ইন্টেন্সিটি ইজ অলসো এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর ইন অর্ডার টু কনসিডার অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। তাহলে সেই ইন্টেন্সিটি সম্বন্ধে আমাদের দু একটা কথা বলতে হবে। এই দেখো এখানে বলে দিয়েছে বোধহয়, এই ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে বলেছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা রুল ফলো করি, কেমন? যে আমরা একটা অসিলেটর স্ট্রেংথ বলে একটা জিনিস ডিফাইন করছি। অসিলেটর স্ট্রেংথ আমি আর এটা এটাকে বলা হচ্ছে অসিলেটর স্ট্রেংথ, এফ কে এ। এটা কিরকম দেখো, 2m ওমেগা k by 3 cos h আর k স্কয়ার, m কনস্ট্যান্ট, ওমেগা k কনস্ট্যান্ট ফর 2 পার্টিকুলার লেভেলস। অর্থাৎ এ থেকে কে তে ট্রানজিশন যখন হবে তখন ওমেগা কে হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। তাহলে এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সি তো ফিক্সড ফর এ পার্টিকুলার 2 লেভেলস,
তাহলে এইটা কনস্ট্যান্ট। এম হচ্ছে তোমার মাস অফ ইলেকট্রন, দিস ইজ কনস্ট্যান্ট। ক্রস এইচ এটা কনস্ট্যান্ট, তাহলে দিস পার্ট ইজ কনস্ট্যান্ট। তার মানে এইটা কি বলতো, এইটা হচ্ছে ডাইপোল এলিমেন্ট, কারণ ডাইপোল মোমেন্ট তো ই ইন্টু আর, আর এর পার্ট থেকে এসছে এখানে। আর এর ম্যাট্রিক্স এলিমেন্ট কার মধ্যে, কে আর এর। একটা যদি ই গুণ করতে তাহলে তো ডাইপোল মোমেন্টই বলতে তুমি। অর্থাৎ ডাইপোল এখানে একটা ই দিয়ে যদি ভাগ গুণ করে নাও তাহলে এটা ডাইপোল মোমেন্ট বেসিক্যালি। তার মানে ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট বেসিক্যালি। ই যদি 1 ধরে নাও তুমি, তোমার যদি মনে করো ই ইকুয়াল টু 1, তাহলে এটা ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট আর কে স্কয়ার। তাহলে এ যত বেশি হবে এফ কে তত বেশি হবে, কারণ এটা তো কনস্ট্যান্ট। কেমন? তার মানে এই আর কে যত বেশি হবে, মানে ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট যত বেশি হবে, এফ কে তত বেশি হবে। এবং সেই জন্য এটাকে বলা হচ্ছে অসিলেটর স্ট্রেংথ। বুঝতে পারছেন? যার মানে কি এর স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে যে হাউ মাচ স্ট্রং দি ইন্টেন্সিটি অফ দি স্পেকট্রাল লাইন উইল বি। তাহলে এফ কে এটাকে আমরা বলি অসিলেটর স্ট্রেংথ। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখবে এফ কে যেটা আছে এইটাকে একটু যদি খেয়াল করো, এটা এখানে ডাইমেনশনটা অবশ্য প্রচুর ঘেঁটে আছে, কিন্তু ডাইমেনশনটা তুমি যদি দেখো যে এটা দিস ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কেমন? ডাইমেনশনলেস কোয়ান্টিটি কি করে প্রমাণ করবে বলো তো? ডাইমেনশনলেস কোয়ান্টিটি এম ওমেগা, আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইরেক্ট। আচ্ছা, এটা কি ডাইমেনশনলেস হয়েছে? এম ওমেগা আর স্কয়ার। তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি দিয়ে লেখো? এম ভি আর, এই তো এম ভি আর, তার মানে এম ওমেগা আর স্কয়ার। এই ঠিকই হয়েছে, তাই তো? এম ওমেগা আর স্কয়ার, এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেক্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন, কারেক্ট? তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি দিয়ে লেখো? এম ভি আর তো। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি আর, ভি এর বদলে ওমেগা আর লিখবে, তাহলে কি হবে? ডাইমেনশন হবে এম ওমেগা আর স্কয়ার হবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন, নিচেও অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন, তার মানে এটা ডাইমেনশনলেস। তাহলে এফ কে যে অসিলেটর স্ট্রেংথ, এই অসিলেটর স্ট্রেংথটাকে ডাইমেনশনলেস কোয়ান্টিটি বেসিক্যালি। কেমন? তাহলে দেখানো যায় যে এই যে এইটা অসিলেটর স্ট্রেংথের জন্য একটা টমাস রাইকে কুন সামরুল প্রমাণ করা যায়। অর্থাৎ এফ কে, এই যে জিনিসটা দেখা হলো, এফ কে তার সাম ওভার ইজ ইকুয়াল টু 1, দ্যাট ক্যান বি প্রুভড। কেমন? এটা কি করে প্রুভ করব? না, মনে করো এক্স কম্পোনেন্ট ধরে নিলাম, এফ কে এক্স, তাহলে এটার বদলে কি লিখবো? 2m ওমেগা কে 3h, এটা আর এর জায়গায় এক্স কে স্কয়ার। এটাকে বলা হচ্ছে টমাস রাইকে কুন সামরুল। কেমন? টমাস রাইকে কুন সামরুল সেটা বলছে যে অসিলেটর স্ট্রেংথ from transition A to all possible states, A থেকে ট্রানজিশন হচ্ছে কে তে, তাই তো? ডিফারেন্ট স্টেটস, কে ইকুয়াল টু 1 2 3 4 5 যা খুশি হোক, কিন্তু সমস্ত ট্রানজিশনকে তুমি you will get 1. That is very interesting. তার মানে কোন একটা লেভেল, মনে করো এ থেকে ট্রানজিশন হচ্ছে, মানে এ মানে 1, মনে করো 1 এখন বা 2 নম্বর লেভেল, এ ইকুয়াল টু 2 নম্বর লেভেলতে 1 নম্বরে যাচ্ছে, 3 নম্বরে যাচ্ছে, 4 নম্বরে যাচ্ছে, 5, একই লেভেলে হবে না, তাই তো? একই লেভেলে সিলেকশন রুলটা অ্যালাউড নয়। 2 থেকে 1 এ যেতে পারে, 3 এ যেতে পারে ইত্যাদি। অবশ্য তুমি বলবে 2 থেকে তো 3 এ যেতে পারে, 4 এ যেতে পারে না। ইয়েস, ইউ আর কারেক্ট, কারণ ডাইপোল সিলেকশন রুল 2 থেকে 4 এ অ্যালাউ করে না, কারণ অপোজিট প্যারিটি হতে হয়, তাই তো? 2 থেকে 3 এ যেতে, সরি 2 থেকে কোথায় যেতে পারে? 3 এ যেতে পারে, 2 থেকে 5 এ যেতে পারে, 2 থেকে 7 এ যেতে পারে ইত্যাদি ইত্যাদি। যেখানেই যাও আলটিমেটলি তাদের এই রুলটাকে মানতে হবে। এটাকে বলা হচ্ছে টমাস রাইকেস কুন সাম রুল, এবং দ্যাট ক্যান বি ইজিলি প্রুভড। কি করে প্রুভ করবে? না, এক্স কম্পোনেন্ট নিয়ে নেওয়া হলো, এক্স কম্পোনেন্ট এইভাবে লেখা হলো 2m ওমেগা কে 3h ইত্যাদি ইত্যাদি। কেমন? এইটাকে একটু কায়দা করে লেখা হলো, এক্স কে কত হবে বলতো? এক্স কে ইকুয়াল টু দিস। এটাকে কোথেকে পাওয়া গেল বলতো? এটাকে ডাইপোল সিলেকশন রুলে তুমি দেখবে যে আমি অলরেডি তোমাদের প্রমাণ করেছিলাম কোন সময়, এক্ষুনি একটু আগে আমি ইউজ করলাম তো এক্ষুনি। কি ছিল বলতো? ও আচ্ছা, একটু লেখা আছে এখানে, না লেখা নেই। আচ্ছা, তাহলে দেখো আমি জাস্ট বোর্ডে যদি লিখে দিই তাহলে তোমাদের পক্ষে সুবিধা হয়। এক্ষুনি লিখলাম বোধহয়।
কিন্তু ডাইপোল সিলেকশন রুলে কি ছিল এই মনে দেখি ক্লাস হচ্ছে, একটু পরে আমি আসছি তোমার কাছে। আচ্ছা আমি বোর্ডে লিখে দিই তোমাকে, সেটা হচ্ছে এই জিনিসটা ছিল, ও এখানে লিখেছি, এই এখানে এই তো লিখেছি, পি ইকুয়াল টু আই এম ওমেগা বি এ আর বি এ, তাই তো? ঠিক আছে, পি ইকুয়াল টু আই এম ওমেগা বি এ আর বি এ, তার মানে এক্স যদি লেখো এক্স বি এ, তাহলে এটা পি এক্স বেসিক্যালি, কেমন? এক্স বি এ এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট, এক্স এর যে বি আর এর মধ্যে ম্যাট্রিক্স এলিমেন্ট ইজ ইকুয়াল টু পি এক্স এর ম্যাট্রিক্স এলিমেন্ট ডিভাইডেড বাই এম ওমেগা বি এ, তাই তো? আই এম ওমেগা বি এ, তাই লিখেছি কিনা বইটা দেখে নাও, বইটাতে এই যে এক্স কে ইকুয়াল টু কত হবে, মাইনাস আই, আইটাকে উপরে তুলে দিয়েছে মাইনাস করি, এম ওমেগা কে এ কে পি এক্স, এক্স কম্পোনেন্ট অফ দি ম্যাঙ্গুলার মোমেন্টাম, কেমন? ঠিক সিমিলারলি এক্স এ কেটা তুমি উল্টে দিতে পারো, অর্থাৎ হারমিশিয়ান কনজুগেট। তাহলে এফ এক্স কে এইটাকে তুমি যদি লেখো এইরকম ভাবে যে কি লিখবে বলতো, এফ এক্স কে, এটাকে কি লিখবে তাহলে? এটা মানে হচ্ছে এই যে এফ এক্স কে তোমাকে এইভাবে লেখা হয়েছে, তো হয়েছে এফ এক্স কে ইকুয়াল টু দিস, মানে এক্স কম্পোনেন্ট ছিল তো, এক্স কম্পোনেন্ট করা হয়েছে, এটাকে আমরা একটু কায়দা করে লিখলাম, এই ফর্মে লিখলাম, তাই তো? এটাকে লিখলে এই ফর্মে আসলো। এখানে একটা তোমার একটা কমপ্লিটনেস আছে, এখানে একটা কে এর উপরে সাম আছে বেসিক্যালি, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, আমি পরে একদম ফাইনাল সামটা আছে। তাহলে দেখো যে এটাকে এই ফর্মে সাজিয়ে নেওয়ার পরে তারপরে কি করা হলো, এই এফ এক্স কে এটা সাম করা হলো, অর্থাৎ কিনা কে এর উপরে সাম করলে আলটিমেটলি এ পি এক্স এক্স মাইনাস এক্স পি এক্স এ এটা হয়ে গেল, অর্থাৎ কিনা এটা এক্স পি এক্স এর কমিউটেশন রিলেশন হবে উইথ আ নেগেটিভ সাইন, একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে সেটা হচ্ছে আই ক্রস। হ্যাঁ স্যার বলছিলাম আমাদের ক্লাস রয়েছে। ও এটা আসলে করে দিতে ইচ্ছে করছে না, আচ্ছা ঠিক আছে, আর ক্লাস তোমরা একটু ওয়েট করো, আমি বলে দিয়েছি কি ক্লাস আছে এখন, ল্যাব তো? স্যার কম্পিউটার ল্যাব আছে। হ্যাঁ আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, এটা তাহলে আই ক্রস এইচ আসবে, এখানে ক্রস এইচ কেটে যাবে, আই আই মানে -1 হবে, একটা -1টা তোমার এবজর্ব করবে, 1/3 হয়ে যাবে, এবং তারপরে এটাকে এফ এক্স কে তাহলে কত হলো, 1/3, তারপরে এফ ওয়াইটা ঠিক সিমিলারলি 1/3 হবে, যার ফলে আলটিমেটলি এফ কে যে সামটা তাহলে 1 হয়ে যাবে, এটাই হচ্ছে সাম রুল, কেমন? তাহলে সাম রুলটা আমি আর এটা বোধহয় আমি তোমাদের যদি পাঠিয়ে দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে, তাহলে এটা করে দেওয়া আছে, আর এটা করে দিয়ে তোমাদের বেশি অপমান করা ঠিক নয়, কারণ এটা তোমরা নিজেরা পারবে। শুধু একটু খেয়াল রাখবে, এখানে আমি কমপ্লিটনেস রিলেশনটা ইউজ করেছি, কেমন? আর কিছু নয়। বেশ, আজকে আর তাহলে তোমার ক্লাস করবে না যখন, ছেড়ে দিলাম, কেমন? আজকে তোমরা অফ হয়ে যাও, তাহলে আর একদিন পড়াতে হবে আমাকে এই স্ক্রিপ্টটা, ঠিক আছে? ওকে, অফ হয়ে যাও। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে অফ হয়ে যাও। এনি কোয়েশ্চেন? ও বাবা, তোমরা চলে গেছো অলরেডি, বেশ ঠিক আছে।